নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে এসেছি আমাদের লাইভ অনুষ্ঠানে। আমি একা নই, আমার সঙ্গে আছেন 5 জন, 4 জন, আমাকে নিয়ে 5 জন। তা আমরা 5 জনে এসেছি একটি মজাদার শ্রুতি নাটক নিয়ে। শ্রুতি নাটকটির নাম হচ্ছে রামরাজ্যে বিদ্রোহ। নাটকটির বিষয়বস্তু একটু 2 লাইনে বলে দিই। খুবই মজার একটি নাটক। সেটি হচ্ছে, একজন বিদ্রোহী হঠাৎ করে রাজসভায় এসে নালিশ জানায় মহারাজার কাছে যে মহারাজা একটা বিশাল বড় অন্যায় করেছেন, তার জন্য তাকে পদত্যাগ করতে হবে। অন্যায়টা কি না, মহারাজার শাসন সর্বত্র সমান নয়। তিনি একটি গাঁয়ে জমি জমা, ক্ষেত ইত্যাদি চাষের জন্য যে গর্ত তাদের কর্মচারীরা করেছিল, রাজকর্মচারীরা বা তাদের বেতনভুক্ত কর্মচারীরা, সেখানে জল জমে প্রচুর মশা হয়েছে এবং সেই মশার জন্য গ্রামের লোক ভীষণ ভীষণ বিপদগ্রস্ত। তো সেই অভিযোগ নিয়ে সে রাজসভায় এসেছে মহারাজের কাছে অভিযোগ জানাতে, এবং সে যথেষ্ট সাহসের সঙ্গে তার নিজের অভিযোগটা জানাচ্ছে। তো এই মজাদার নাটকটিকে আমরা আজকে পরিবেশন করব। যদিও এটি ছোটদের নাটক, কিন্তু শ্রুতি নাটক মানেই সবসময় উপভোগ্য, এবং দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই নাটকটি শুনলে খুব মজা পাবেন, এটি আমি বলতে পারি। নাটকের মূল রচয়িতা স্বনামধন্য লেখক, আমাদের খুবই পরিচিত প্রেমেন্দ্র মিত্র। তিনি বহু বছর আগে নাটকটি লিখে গেছেন। আজকে আমরা সেই নাটকটি করতে চলেছি। তো আমার সঙ্গে যারা আছেন তাদের নাম একে একে বলে দিই। আমার সঙ্গে আছেন সুদীপ্তা দাস ব্যানার্জি, আমার সঙ্গে আছে অনিন্দিতা ঘোষ, আমার সঙ্গে আছেন সংযুক্তা দত্ত, এবং আমার সঙ্গে আছেন সুস্মিতা চক্রবর্তী। আর আরো একটি কথা বলতে হবে যে অনিন্দিতা ঘোষ আজকে যিনি আমাদের সঙ্গে আছেন একটি বিশেষ ভূমিকায়, তিনি কিন্তু প্রচন্ড অসুস্থ, কিন্তু নাটকটি তাকে এত বেশি প্রভাবিত করেছে যে তিনি ওষুধপত্র খেয়ে একটু সুস্থ হয়েই চলে এসেছেন। বলছেন যে আজকেই আমরা নাটকটা করব। তা তারই উৎসাহে এবং আমার বাকি বন্ধুদের উৎসাহে আজকে নাটকটি আমরা করতে চলেছি। তো নাটকে শুরু হবে এবং শুরুটা করবে আমাদের বন্ধু সুদীপ্তা। শুরু করি? হ্যাঁ, নিশ্চয়। আজকের নাটক রামরাজ্যে বিদ্রোহ। মূল রচনা প্রেমেন্দ্র মিত্র। বিভিন্ন চরিত্রে কণ্ঠ অভিনয় করেছেন রাজার ভূমিকায় সুস্মিতা, মন্ত্রীর ভূমিকায় সংযুক্তা, কোটাল এবং সৈনিকের ভূমিকায় অনিন্দিতা, বিদ্রোহ বাহাদুরের ভূমিকায় সাহানা, আর ন্যারেশনেও আছেন অনিন্দিতা, আর সেনাপতির ভূমিকায় আমি সুদীপ্তা। রাজসভার সামনের চত্বর, গায়ে শাল আলোয়ান জড়িয়ে বেশ কয়েকজন নাগরিক জড়ো হয়েছে। সকলের মুখে একটা আতঙ্কের ভাব। দু একজন উঁকি মেরে কিছু দেখার চেষ্টা করছে। রাজসভা খালি। রাজসভা থেকে সামনের চত্বরে ঘোরানো সিঁড়ি নেমে এসেছে। ঠিক তেমনই আরেকটি সিঁড়ি উঠে গিয়েছে রাজসভার দিকে। মাঝে একটি দরজা, দরজার ওপাশ থেকে ভেসে আসছে কণ্ঠস্বর, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, প্রতিকার চাই চাই। হয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে রাজা সিংহাসন ছাড়ো। আরে ব্যাপারখানা কি হে? ব্যাপারখানা না, বড়ই সঙ্গীন। তা হয়েছেটা কি শুনি? কি হয়েছে? হয়েছে তো সর্বনাশ, বুঝলেন? হ্যাঁ, এ রাজ্যের পতন হওয়া স্তক যা ঘটেনি তাই ঘটতে চলেছে।
আরে কি সব বলে চলেছেন? আরে আসল ব্যাপারটা খুলেই বলুন না। আমি নতুন লোক, কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? নতুন লোক বটে। রাজ্যে না বিদ্রোহ লেগেছে, বিদ্রোহ। দেখছেন না? ওই দেখুন, বিদ্রোহী দল আসছে এই নগরে চড়াও হতে। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চলবে না। আরে আরে, ওই ওই দেখছেন না, ওই যে ধুলো উঠছে বাদামতলার বাঁকটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর ওই তো উঠছে বিপ্লবের লাল নিশান। হঠাৎ সামনের সব নাগরিকই এলোমেলো চেঁচাতে শুরু করে, আসছে, 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 ওই তো, আসছে, ওই তো আসছে। আসছে, ওই তো ঝকঝকে বল্লমের ডগা জ্বলছে। হ্যাঁ, যেন বিদ্যুতের মতো থেকে থেকে। ওই তো ওদের দলপতি, কোমরে কত বড় তরোয়াল, দেখছেন? তা বিদ্রোহীরা তো আসছে, কিন্তু আমরা তা করছি কি শুনি? হ্যাঁ, এই কথাটা বলেছেন, হক কথা। তাই তো আমরা আমরা তো আর করছিটা কি? এই 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 সেপাই, এই বরকন্দাজ, সব কোথায় গেল? সেনাপতির প্রবেশ, সঙ্গে বেশ কিছু সৈন্য নিয়ে। এই যে সেনাপতি মহাশয়, তাহলে শেষ পর্যন্ত হাজির হয়েছেন বলুন। আরে ওদিকে যে বিদ্রোহীরা এসে পড়লো বলে। বলি বলি, এই যে সৈনিক, কোথায় বাঁধলে? ওই ওই যে ওইখানে। তা ছোলা দানা কিছু দিয়েছো তো? নইলে উচ্চৈঃশ্রবা আবার চি চি ডাকতে শুরু করবে। আগে আগে হ্যাঁ, দিয়েছি। বেশ বেশ। বাইরে জোর শোরগোল। দেউড়ি বন্ধ দেখছে। এই দেউড়ি খোলো, আমরা বিদ্রোহী, খোলো, খোলো দেউড়ি, খোলো। দেউড়ি খুলে দাও। দেউড়ি খুলে দাও। কয়েক সেকেন্ড পরে সরু বাঁশের ডগায় জড়ানো লাল নিশান হাতে তালপাতার সেপাইয়ের মতো একজনের প্রবেশ। খালি পা, মালকোচা মারা, কিন্তু মাথায় বিরাট পাগড়ি। তুমি বুঝি এই রাজ্যে ওই যে কি বলে সেনাপতি? সৈনিক ও নাগরিকরা স্তম্ভিত হয়ে সেনাপতি ও লোকটির সংলাপ শুনতে থাকে। আগে হ্যাঁ, অধীনকে সবাই তো তাই বলেই জানে। তা বলুন, আপনার জন্য আমি ঠিক কি করতে পারি? আমার জন্য? আরে না না, আমার জন্য তোমায় কিছু করতে হবে না। জানো, আমি এদের নেতা, বিদ্রোহী বাহাদুর। যা করতে হবে তা সকলের জন্য, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। তা তা হ্যাঁ, ভালো কথা। দেউড়ির বাইরে যে ঘোড়াটা দেখলাম, ওটা কি তোমার? আগে হ্যাঁ, আমার ঘোড়া। বেড়ে ঘোড়াটা বাগিয়েছো দেখছি। তা রংটা সত্যি সাদা নাকি চুনকাম করা? না 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 না, আগে না, সত্যি সাদা। কিন্তু আপনার জন্য কি করতে পারি তা তো বললেন না। সে তোমার মতো সেনাপতি টেনাপতির কমও নয়। খোদ রাজাকেই আমার দরকার, বুঝলে? আচ্ছা আচ্ছা, আগে তিনি বোধহয় এতক্ষণ রাজসভাতে এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার যদি অসুবিধা না হয়
তাহলে তাহলে আমরা আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, বেশ, রাজসভাতেই যাচ্ছি না হয়, কিন্তু খবরদার, মহারাজকে খাতির করছি কেউ যেন না মনে করে। না 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 না, এই মা, ছি 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 ছি, কি যে বলছেন। সেনাপতির সঙ্গে সমস্ত সৈন্যবাহিনী জিপ কাটে। আর হ্যাঁ, আমার ঘোড়াটা ওখানে বেঁধে রেখেছি, দেখো ওকে যেন কেউ জ্বালাতন না করে, কিছু খেতেও যেন না দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তা দানা পানিও দেবে না? আরে না না, ও বাঁধাকপি ছাড়া কিছু খায় না। হ্যাঁ, ও বাবা, বাঁধাকপি ছাড়া কিছুই খায় না? চলো চলো চলো, হে চলো। সেনাপতি তার সৈন্যদের অগ্রসর হতে ইঙ্গিত করেন। মিছিল চত্বর থেকে রাজসভার দিকে এগোয়। চত্বর ও রাজসভার মধ্যেকার দরজা খুলে যায়। রাজসভার সামনে এসে সৈন্যদল এক সারিতে দাঁড়ায়। তাদের সামনে দিয়ে বিদ্রোহী বাহাদুরের পেছন পেছন বিদ্রোহীরা রাজসভার সামনে হাজির হয়। সামনের সিঁড়ি দিয়ে মহারাজ তরতর করে নেমে আসেন। তার পেছনে তরোয়াল ঝোলানো নগর কোটাল ও দুজন দেহরক্ষী। বিদ্রোহী বাহাদুর সিঁড়ি বেয়ে উঠে যায় আর সবাই নিচেই দাঁড়িয়ে থাকে। সেনাপতি উঠে রাজার পাশে এসে দাঁড়ান। রাজার দিকে এগিয়ে এসে বিদ্রোহী বাহাদুর ভালো করে পর্যবেক্ষণ করে বলে ওঠেন, আপনি এখানকার মহারাজ, তাই না? হ্যাঁ, আগে আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। মহারাজকে আরো ভালোভাবে নিরীক্ষণ করে বিদ্রোহী বাহাদুর বলেন, তা মহারাজ হিসেবে আপনাকে অবশ্য মন্দ মানায়নি। কি যে বলেন, তা তা আপনাকে যে সামান্য একটু খুশি করতে পেরেছি, তাতেই তাতেই আমি ধন্য। আপনি জানেন এ রাজ্যে সিংহাসন আপনার ছেড়ে দেওয়া উচিত। সিংহাসন ছেড়ে দেওয়া উচিত? আগে না তো, এখনো ঠিক জানি না, বুঝলেন। এখনো জানেন না? আপনার মন্ত্রী আপনাকে ব্যাপারটা বলেনি? মন্ত্রী? কই না তো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। সবুজ পাগড়ি হাতে নিয়ে দরজা দিয়ে এক মাথা টাক মন্ত্রী মশাইয়ের প্রবেশ। এই কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলেন? এরা এরা কখন থেকে অপেক্ষা করছে? মহারাজ, মানে কি বলি, কি হয়েছে, ওই মানে না, আমার এই সবুজ পাগড়িটার অর্ধেকটা নেই, এই জন্যই তো আমার আসতে দেরি হলো মহারাজ। হ্যাঁ, পাগড়ির অর্ধেক নেই? মানে আপনার আপনার এই পাগড়ির হাল কি করে হলো? সেই কথাই তো বলছি, আমি তো ওই চত্বর দিয়ে আসছিলাম, এমন সময় হঠাৎ দেখি বাঁ পাশ থেকে পাগড়িতে এক টান। হ্যাঁ, তারপর 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 ফিরে দেখি একখানাই পেঁপে ঘোড়া পাশে রোয়াক থেকে বেমালুম আমার পাগড়িটা চিবুতে শুরু করেছে। পেঁপে ঘোড়া? চুপ! আগে না, ওই টেপে নয়, টেপে ঠিক নয়, চার পেয়ে, তবে ওই একটা পা একটু ঘোড়া কিনা। আরে তাই তো পাগড়ির নাগাল পাওয়ার জন্য রোয়াকে উঠেছিল। আমার পাগড়ি নিয়ে কি করবে? আরে বাঁধাকপি মনে করেছিল, ও যে বাঁধাকপি ছাড়া কিছুই খায় না। আর যাকে যাক যাক, ওসব বাজে কথা এখন থাক। এখন মহারাজকে বলি কি জন্য আমরা আজ এখানে এসেছি। তো কি জন্য আপনারা এখানে এসেছেন তা তো জানি না। জানো না বটে? রাজার রাজাগিরি ঘোচাবার জন্য, আর সঙ্গে সঙ্গে তোমার চাকরিও। তা বটে তা বটে তা বটে, কিন্তু
এই কিন্তু আমি বলছিলাম কি যে এরকম রাজসভায় দাঁড়িয়ে তর্কাতর্কি না করে এই যদি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিয়ে কথাবার্তা শেষ করা যায় তাহলে ভালো হতো না? কথাবার্তা? জানেন আমরা বিদ্রোহী, দাবি নিয়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে এখানে এসেছি। হেস্ত নেস্ত যা হয় এখানেই করব। আপনার ঘোড়াও কি আপনার মতো বিদ্রোহী? তাকেও কি কিঞ্চিত দানা পানি দিতে পারা যাবে না? তুমি আবার কে হে, সাউকারি করতে এসেছ? আগে আগে আমি নগর কোটাল। বিদ্রোহী বাহাদুর নগর কোটালকে ভালো করে নিরীক্ষণ করে, তারপরে একটু নরম হয়ে বলে, তা ওকে খাওয়াতে পারো, তবে দানা পানি নয়, স্রেফ বাঁধাকপি। বাঁধাকপি ছাড়া আমার ঘোড়া কিছুই খায় না। বাঁধাকপি ছাড়া কিছু খায় না? আচ্ছা, বেশ বেশ বেশ। এই কোটাল, কোটাল, যাও যাও দেখি বাঁধাকপির ব্যবস্থা করো, এক্ষুনি যাও যাও যাও। আগে হুজুর, এক্ষুনি করছি। কোটাল মহারাজকে কুর্নিশ করে প্রস্থান করবার উদ্যোগ করেও একবার ঘুরে দাঁড়ায়, তারপরে বিদ্রোহী বাহাদুরকে কুর্নিশ করে প্রস্থান করে। বিদ্রোহী বাহাদুর আর চোখে প্রস্থানোদ্যত কোটালকে একবার দেখে, মহারাজের দিকে ফিরে তাকিয়ে বলে ওঠে, আমার ঘোড়াকে বাঁধাকপি খাইয়ে বশ করবেন এ কথা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু অত্যন্ত ভুল করছেন। আমার বিদ্রোহ বাঁধাকপিতে বশ হবার নয়। কি যে বলেন না, আরে সেটা কি আর জানি না। তবে তবে এখন এই কিসে আপনার বিদ্রোহ শান্ত হবে তা যদি একবার এই অনুগ্রহ করে জানান তো খুব ভালো হয়, বুঝলেন? হ্যাঁ, ওই একটু জানান, ওই একটু অনুগ্রহ করেই জানান, একটু অনুগ্রহ করে। এই তুমি থামো, কথা হচ্ছে মহারাজের সঙ্গে। মন্ত্রী মুখ কাঁচু মাচু করে চুপ করে যায়। বিদ্রোহী বাহাদুর আবার মহারাজের দিকে ফিরে বলে, আমার নয়, আমাদের বিদ্রোহ শান্ত হবে আপনি সিংহাসন ত্যাগ করলে। আমি সিংহাসন ত্যাগ করলে? দেখুন দেখুন, প্রায় 14 পুরুষ ধরে আমরা এই সিংহাসনে বসে আসছি মশাই। যদি 14 পুরুষ ধরে বসেই থাকেন তাহলে পা ছাড়ানোর জন্যই উঠে দাঁড়ানো দরকার। সে তো ঠিক, কিন্তু একবার ভেবে দেখুন, আমার অতি বৃদ্ধ প্রপিতামহ রাজ চক্রবর্তী শ্রীযুক্ত দিব্যাদিত্য। রেখে দিন আপনার বিদ্যাদিত্য। আগে 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 দিব্যাদিত্য। আরে ওই হলো। জানেন আমার অতি বৃদ্ধ প্রপিতামহ কে ছিল? আপনার প্রপিতাম আগে না না জানি না জানি না। কে ছিল আমিও অবশ্য জানি না। আরে কেউ না কেউ তো একজন ছিল নিশ্চয়। আরে বংশে ওরকম আপদ এক একজন থাকে, তবে সে তো আর আপনার অপরাধ নয়। সেই তো, কিন্তু আমার অপরাধটা কি সেটা যদি জানতে পারতাম তো। বুঝতে পারলেন? আপনার অপরাধ? নিজের রাজ্যের কতটুকু খবর আপনি রাখেন বলুন তো? রাখি তো, আগে আগে যথাসাধ্য রাখবার চেষ্টা তো করি। যথাসাধ্য চেষ্টা করেন, তবু রাজকার্যের এত গাফিলতির খবর আপনি জানেন না? রাজা মন্ত্রীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান। পাগড়িহীন টাক মাথায় হাত বুলোতে বুলোতে মন্ত্রী বলে ওঠেন, আগে তেমন কোনো গাফিলতির কথা তো মনে করতে পারছি না। তবে হ্যাঁ, তবে রাজ্যের অপর সীমান্তে কাল বৃষ্টিতে রাস্তা একটু কাদা পেছল হয়ে একখানি গো শকর পাশের খাদে পড়ে গেছিল, কিন্তু কিন্তু
সংবাদ পাওয়া মাত্রই বলদটিকে আহত পায়ে শুশ্রূষার জন্য আরোগ্যাগারে পাঠানো হয়েছে। ও হ্যাঁ, আর ওই রাস্তা মেরামতের জন্য পূর্ত বিভাগের ঝটিকা বাহিনী সেখানে যাত্রা করেছে তো। বটে, শুধু এইটুকু খবরই তাহলে আপনারা রাখেন, বলুন? আগে আগে না না, শুধু এই নয়, ওই যে পশ্চিম মহলের পাড়ঘাটে না ওই সরকারি খেয়া নৌকো যথাসময়ে না পৌঁছবার দরুন জনৈক গোয়ালার ওই হাটে বেচবার দই না একটুখানি টকে গেছিল, কিন্তু তৎক্ষণাৎ স্থানীয় অর্থ সচিব তার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন তো। তবে আর কি, আমাদের কৃতার্থ করেছেন। কোনো খবর রাখেন দশানি গাঁয়ের? দশানি গাঁয়ের? ও, দশানি গাঁয়ের নামটাও বুঝি জানা নেই? কি যে বলেন কি, খুব জানা আছে, খুব জানা আছে। ওই তো ওই কাঁসাই নদীর ধারে দশানি গাঁ তো। হ্যাঁ, আরে অমন মিঠে ফুটি আর কোথাও হয় না মশাই। হ্যাঁ, খেয়েছেন আপনি? দশানির ফুটি খেয়েছেন? কি যে বলেন, খাইনি আবার? ফুটি তো নয়, উফ, যেন চিনি মাখানো ননি। আহা আহা, বটে, দশানির ফুটি খেয়েছেন, তবু আপনার এই গাফিলতি। তাছাড়া দশানির ফুটি চালান দিয়ে রাজকোষে কত টাকা ঢোকান তা স্মরণ আছে? মানে আপনি জানেন? জানেন আপনি 7 রাত দশানির কারোর চোখে ঘুম নেই। ঘুম নেই? কারোর চোখে ঘুম নেই? আচ্ছা, তা এ অনিদ্রার কারণ? কারণ কারণ আপনার গাফিলতি। মহারাজ আর মন্ত্রী নির্বোধের মতো বিদ্রোহী বাহাদুরের দিকে তাকান। কাঁসাই নদীতে বাঁধ দেওয়ার জন্য 8 বছরে মাটি দেওয়া হয়েছিল, সেসব জায়গায় খানা খন্দ ভালো করে ভরাট করা হয়েছে। বর্ষার জল সেখানে পচে উঠে মশার বংশ যে বেড়েছে, আর তাদের অত্যাচারে গায়ের লোকের চোখে যে ঘুম নেই, তা কি ব্যবস্থা করেছেন বলুন তো? আরে বলুন, এই গাফিলতির জন্য আপনার সিংহাসন যাওয়া উচিত কিনা বলুন বলুন। বিদ্রোহী বাহাদুর লাল নিশানের লাঠিটা মহারাজের একেবারে নাকের সামনে তুলে ধরেন। মহারাজ, মন্ত্রী, সেনাপতি পরস্পরের মুখ চাওয়াচাই করেন। তারপর ধীরে ধীরে মহারাজ মাথা থেকে মুকুট খুলে নামিয়ে রাখেন বিদ্রোহী বাহাদুরের নিশানের তলায়। যতদিন দশানির মশার অত্যাচার দূর না হয়, ততদিন রইল এ মুকুট আপনার কাছে বন্ধক। বিদ্রোহী বাহাদুর মুকুটটা তুলে নিয়ে নিশান লাগানো লাঠির ওপর চড়িয়ে সকলকে ফেরবার নির্দেশ দিতে গিয়েও ঘুরে দাঁড়ান। ততদিন? আচ্ছা, ততদিন কি আমরা আপনার আশ্বাস নিয়ে মশার কামড় খেয়ে যাব? না 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 না, তা কেন, একটা স্বল্পকালীন ব্যবস্থাও করতে হবে। বটে, তা কি ব্যবস্থার কথা ভাবছি শুনি? ভাবছি বুঝলেন, এই ঘুঁটের ধোঁয়া আর ধুনো যদি দেওয়া যায়। না 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 না, ধুনো টুনো চলবে না, চলবে না, চলবে না। চলবে না? ও আচ্ছা, তবে? আরে ব্যবস্থা করতে হবে মশারির, বুঝলেন? মশারির। দশানি সব ঘরের জন্য যতগুলো করে দরকার ততগুলো।
আগে আগে তাই হবে, আপনি যা বলবেন তাই হবে, তাই হবে। বিদ্রোহী বাহাদুর ফিরতে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে বলে, দেখবেন যেন জালি মশারি হয়, নইলে আবার ওই গরমে পচে মরতে হবে। আগে তাই হবে, তাই হবে। আবার অনধিকার চর্চা। মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে রাজার দিকে ফিরে বিদ্রোহী বাহাদুর বলে, মনে থাকে যেন, আমার কথাটা মনে থাকে যেন। আমাদের নাটক এখানে শেষ হলো, কিন্তু আমরা এখনো লাইভে থাকবো কিছুক্ষণ। আমি সবাইকে, আমার বন্ধুদের যারা আমার সঙ্গে ছিলেন, সবাইকে অনুরোধ জানাবো আমাদের নাটকের নেপথ্যে কি কি কাণ্ড আমরা ঘটিয়েছি, এই রিহার্সালটা করতে গিয়ে কি কি মজা হয়েছে সেই নিয়ে দু চারটে কথা আমরা অনলাইনে একটু আলোচনা করব। প্রথমে আমি সুদীপ্তার কাছে যাব, যে তার একটা অভিজ্ঞতা কিরকম সে আমাদের বলবে। না, অভিজ্ঞতা তো সত্যি খুব ভালো হয়েছে। আর আমি যেহেতু মানে আমার প্রথম দিকেই আমার পার্টটা ছিল, আর তারপরের যে অংশগুলো আমি কিন্তু প্রত্যেকদিন খুব মন দিয়ে শুনেছি এবং আমি প্রতিদিন হেসেছি। আমি জানি যে এইখানে এই ডায়লগটা হবে, কিন্তু আমার প্রতিদিনই হাসি পেয়েছে। যে মানে এই যে গল্পটা শাহানাদি বেছেছে এতটাই একটা আমার প্রাসঙ্গিক মনে হয়েছে, যে এই যে আহ মন্ত্রী বা রাজা বা প্রত্যেকেরই চরিত্র, সেনাপতি কোটাল, এরা যে মানে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রতিদিন জিনিসটা যেন প্রত্যেকদিন আমার আরো নতুন নতুন করে ফিল করেছি, খুব ভালো লেগেছে। এবং শাহানাদি এটা চেষ্টা করেছে, আমরা তার সবাই সাহায্য করেছি। আমি জানি না কতটা ভালো অভিনয় করতে পেরেছি, কিন্তু আমার সঙ্গে যারা করেছেন ভীষণ ভালো লেগেছে। প্রতিনিয়ত তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। খুব ভালো লেগেছে এইটুকু বলতে পারি। এবং আমাদের ওই রোজ যে রাত্রে রিহার্সাল হয়নি, আমাদের খুব রিহার্সাল মানে হ্যাপাজার্ডই হয়েছে রিহার্সাল, এই সবারই টাইমের একটা প্রবলেম। তাও আমরা চেষ্টা করেছি, টাইম বার করে করেছি, সবই হয়েছে। এইটুকুই। বেশ, আচ্ছা, এবারে অনিন্দিতার কাছে যাই। একই ব্যাপার, কাণ্ডটা তো মেন আমি ঘটালাম। প্রথম 3 দিন মোটামুটি আমাদের ভালো মতো রিহার্সাল হলো। চতুর্থ দিন আমার জ্বর হয়ে গেল। এবার গলা পুরো বসে এমন হলো, আমি তখন ওদের বললাম যে দেখো আমার গলা বুঝতে পারছো তো। ওরা আমাকে খুব উৎসাহ দিল, না তুমি গলাটাকে রেস্ট দাও। করে আজকে তো এইরকম ভাবে করলাম। আর মানে এই শ্রুতি নাটকটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে এই ধরনের যদি কাজ আমরা অনলাইনেও করতে পারি, তাহলে আমরা অনেক কিছু মানে শিখতেও পারছি। বা সচরাচর আমরা এরকম ভাবে নাটক তো পড়ি না, কবিতা পড়ি, গল্প পড়ি, কিন্তু শ্রুতি নাটকটা করতে গিয়ে নাটকটিকে আমাকে ভালো মতো পড়তে হয়েছে। ওরা যে সমস্ত চরিত্রগুলি অভিনয় করলো সেই অভিনয়টুকুনি আমাকে বুঝতে হয়েছে, বুঝে বুঝে আমাকে আমার ন্যারেশনের পার্টগুলো পাঠ করতে হয়েছে। তো এইগুলো করতে আমি কিছু শিখতে পারছি। এটা না করলে হয়তো আমি শিখতে পারতাম না। মানে এই ধরনের শ্রুতি নাটক ওই জন্য আমার বেশ ভালো লাগছে, মজা করতে 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 পারছি আমরা সকলে। আর আমাদের নাটকের রিহার্সালের সময়টা বলো শাহানা, আমরা কত রাত্রিরে বসি, সবাই সবার সব কাজ সেরে রাত 11টা আমাদের নাটকের রিহার্সালের সময়। হ্যাঁ, কিছু করার তো নেই, তার কারণ আমরা সবাই সাংসারিক কাজে ভীষণ ভাবে ব্যাপৃত থাকি বলা যায়। শুধু সংসারের কাজে না, ঘরে বাইরে সব জায়গায় যদি আমাদের কেউ দশভুজা বলে
মজা করতে চায়, তো সেই মজাটা আমরা মেনে নিতে 100 বার রাজি। তার কারণ আমরা সত্যিই 10টা হাত বার করে এপাশ ওপাশ সব দিক সামলাবার চেষ্টা করি। কতটা করি জানি না, সফলতা কি বিফলতা সেটা তো আমাদের কাজকর্মই বলবে বা আমাদের আশেপাশের মানুষজন বলবেন। আমরা তো আর নিজেদের সার্টিফিকেট নিজেরা দিতে পারবো না। কিন্তু রাত্রির 11টার আগে আমরা কেউ ফ্রি হই না, এটা একদম পরিষ্কার। এবং এবং উল্লেখযোগ্য যে আমাদের মধ্যে সুস্মিতা যে খুব নিয়ম মেনে চলে, সে পর্যন্ত 10:30 পৌনে 11টা পর্যন্ত টাইম স্পেয়ার করেছে রিহার্সাল দেবে বলে। সুতরাং সত্যি এটা মজার ব্যাপার হয়েছে, একটা আমাদের 5 জনের মধ্যে যে বন্ডিং সেটা একটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং আমার কাছে রিকোয়েস্ট এসছে আগের নাটকে, যেটা আমরা প্রাণকেষ্ট নাটক করেছিলাম, ঝুমা ছিল আমাদের সঙ্গে। ঝুমা আমাকে রিকোয়েস্ট করেছে পার্সোনালি, পরের নাটকে তুমি আমাকে অবশ্যই রেখো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই রাখবো, তোমাকে নিশ্চয়ই রাখবো, যাতে আমাদের দল আরো ভারী হয়। এবার সংযুক্তাকে একটু বলতে বলি। সবচেয়ে প্রথমেই বলবো শাহানার এই উৎসাহের কথা। মানে একটা করে প্রোগ্রাম শেষ হয়, তার 2-4 দিন বাদেই শাহানা আবার একটা ছোট্ট মেসেজ আসে, শোনো আরেকটা নাটক দেখেছি, তোমরা কি করবে? দাঁড়াও, আচ্ছা তুমি একটু ওর সঙ্গে কথা বলো, আমি একটু ওর সঙ্গে কথা বলছি, আর কাকে কাকে পাওয়া যায় এর সাথে কথা বলে নাও, তুমি একটু পারলে ওকে ফোন করে নাও, আমি একটু একে ফোন করে নিচ্ছি। এরকম একটা মানে আমাদের একটা বেশ চনমনে আবার হয়ে যায়, ও আবার করতে হবে। মাঝে মাঝে মনে হয় ও কাজ, আজকে কি সময় পাবো, মানে আমাদের সকলেরই হয়, আজ একদিন আমি পারছি না, একদিন ও পারছে না, একদিন সে পারছে না। কিন্তু তার মধ্যেও আচ্ছা ঠিক আছে কোন সময়টা হবে, আবার সেই সময়টার জন্য আমরা খুব অপেক্ষাও করি যে এই সময়টা। তারপরে এবারে তো একটা সাসপেন্স চলছিল, একদিন প্রথম ঠিক হলো, সেই সময় আমাদের কারুর না কারুর কিছু না কিছু চলছে। আমার তো মাঝখানে বেশ অনেকটাই সময় মানে আমি দিতে পারিনি, আমার মেয়ের একটা চোখের সার্জারির ব্যাপার ছিল তো। কিন্তু মানে সবাই না খুব অ্যাডজাস্ট করে নেয়। সব থেকে বেস্ট যেটা বন্ডিংটা, আমি হয়তো বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কালকে করো, হ্যাঁ হ্যাঁ এই সময়টা, আচ্ছা তুমি ওই সময়টা পারবে, ঠিক আছে ওই সময়টা। তো এইরকম ভাবে হয়। আর সত্যি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেকটা শিখিও, যেটা অনিন্দিতা বললো বা সুদীপ্তা বললো, যে আমরা হয়তো গল্প করতে করতে গল্পের ছলে, কিন্তু ওই যে ধরো শাহানা এই জায়গাটা কিভাবে বললো, সুদীপ্তা কিভাবে থ্রো করছে, সুস্মিতা কিভাবে, অনিন্দিতা কিভাবে, আমি হয়তো তাদের থেকে আবার এইভাবে একটা ওই সেই দিবে আর নিবে মিলালে মিলাবি টাইপের আমরা অনেকেই কিন্তু সবার থেকে একটু শিখছি। আর আমাদের চনমনে করে রাখছে শাহানা। আর সবার মানে সত্যি যেটা অনিন্দিতা বলে, একদম রাত্রির বেলায় সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু মিটিয়ে আমরা মোবাইল খুলে বসি আমাদের রিহার্সাল দিতে। এইভাবেই আমরা যেন আরো অনেক অনুষ্ঠান করি আর সবাই আমাদের সঙ্গে থাকবেন, এইটুকুই আশা। বেশ, এবার আমাদের শেষ বন্ধু, মানে শেষ নয় কিন্তু আমাদের গ্রুপে সব শেষে আসবো সুস্মিতার কাছে, অর্থাৎ যে আজকে রাজার চরিত্রে ছিল। প্রথমেই শাহানাকে মানে ধন্যবাদ দেব না, আমি ধন্যবাদ দেওয়াতে বিশ্বাসী না, বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই যে এইরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। শাহানার সঙ্গে যদিও এটা আমার প্রথম অনুষ্ঠান, কিন্তু এত ভালো লেগেছে। আমি তো মানে এবার যখনই আমার কাছে মেসেজ যাবে আমি একদম হাত তুলেই আছি সবসময়, ভীষণ ভালো লেগেছে। আর ওরা ঠিকই কথা যে অনেক রাত্রে আমরা সব কাজ সেরে তারপরে রিহার্সালে বসতাম, এবং আমার জন্য ওদেরকে অনেকটা স্যাক্রিফাইসও করতে হয়েছে, যেহেতু আমি একটু আর্লি রাইজার, আবার রাত্রিবেলাও তাড়াতাড়ি শুয়ে পড়ি, সেই জন্য আমার মানে মুখ চেয়ে আমার জন্য ওরা অনেকখানি স্যাক্রিফাইস করেছে তাড়াতাড়ি করে। মানে এমনও হয়েছে শাহানের রাস্তায় আমি ওকে মেসেজ করছি, ফোন মানে ভয়েস মেসেজ পাঠাচ্ছি, শাহানা আজকে তো একটুখানি আমার তাড়া আছে, আজকে কি একটু তাড়াতাড়ি রিহার্সাল করা যাবে? ও বলছে হ্যাঁ আমি বাড়ি গিয়েই বসছি। মানে ও জাস্ট বাড়ি ঢুকেই মনে হয় জামা কাপড়ও চেঞ্জ করেনি রিহার্সালে, হ্যাঁ এসে গেছি, রিহার্সালে বসে গেছি। এই ব্যাপারটা না থাকলে, নিজেদের মধ্যে এই বন্ডিংটা আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে কোনো কিছুকেই সাফল্য দেওয়াটা কিন্তু সম্ভব নয়। সেটা মানে যতই প্রথমবার করি কিন্তু সবার সঙ্গে এই যে বন্ডিংটা তৈরি হয়ে গেছে, সেই জন্যই বোধহয় আজকে আপনাদের সবাইকে এত সুন্দর একটা উপস্থাপনা আমরা দিতে পেরেছি। আরেকটা কথা বলবো, অনিন্দিতা সত্যি মানে গত পরশুদিন আমরা জানতে পারি ও প্রচন্ড জ্বরে, মানে যখন আমাদের মেসেজ পাঠায় গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। মানে ও মানে নিজের মনের ইচ্ছে কতখানি থাকলে আজকে এই পরিস্থিতিতে ও এসে এখানে বসতে পারে। এবং
আপনারা যারা শুনেছেন তা কেউ কি ফিল করেছেন যে ও এতখানি অসুস্থ ছিল? কেউ বুঝতে পারেননি। এটাই হচ্ছে আমাদের স্পিরিট, এটাই আমাদের শেষ দিন অবধি থাক, আমরা এই কাজ চালিয়ে যাই, এইটাই, আর কিছু না। একদম এটাই আমাদের কামনা। এবং আরেকটা ছোট্ট জিনিস যেটা আমাকে যোগ করতেই হবে, সেটা হচ্ছে নাটকের একটা প্রধান অঙ্গ হচ্ছে মিউজিক, যেটা আমি সুদীপ্তার কাছে অনুরোধ করেছিলাম, সুদীপ্তা তুমি মিউজিকের ভারটা নাও। এবং মিউজিক গুলো এত যথাযথভাবে এত সুন্দরভাবে স্ট্রিমইয়ার্ডে আগে কোনো দিন হয়নি আমার লাইভ প্রোগ্রামে, যেটা আজকে হলো। এবং রেকর্ডিং শুনলেই তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দরভাবে সুদীপ্তা মিউজিক গুলো দিয়ে চলেছে সমানে অনবরত, এবং সেটা অনায়াসে বেজেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে তাহলে আমাদের আজকের নাটক এখানেই শেষ। আমরা আরো নাটক ভবিষ্যতে নিয়ে আসব, নিজেরাও লিখবো, নিজেরা অভিনয় করব, এবং গ্রুপটাকে আরো বাড়িয়ে চলবো। আমরা হতে পারি মহিলা, কিন্তু হয়তো ছোটদের চরিত্র, হয়তো পুরুষের চরিত্র ইত্যাদি বিভিন্ন চরিত্র আমরা ট্রাই করছি। আবার মহিলাদের নাটকও আমরা ট্রাই করব, নিশ্চয়ই করব, কিন্তু করে যাব। যেটা করা মানে আমাদের একটা মেসেজ পৌঁছে দেওয়া সবার কাছে, দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে, যে আপনারা শুনুন, শুনে বলুন কিরকম লাগছে। আজকে এখানেই নমস্কার জানাই, শুভরাত্রি, সবার কাছ থেকে বিদায় নেব। শুভরাত্রি।